निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम्। निराकारमोङ्कारमूलं तुरीयं गिराज्ञानगोतीतमीशं गिरीशम्। এই গল্পের নায়ক সুশীল। সুশীল কল্যাণপুর গ্রামের জমিদার বাড়ির ছিল। সুশীল ইতিহাসে স্নাতকোত্তর। আগে জমিদার বাড়ির অবস্থা ভালো ছিল, এখন জমিদার বাড়ির অবস্থা পড়তির দিকে। সুশীল বংশের ধারা বজায় রেখে বাপ ঠাকুরদার মতো পায়ের ওপর পা তুলে খেয়ে বসে চলে যাচ্ছে। পাছে কানাঘুষো শোনা যায়, কেউ কেউ বলে জমিদার বাড়ির অবস্থা এখন আর কিছুই বেঁচে নেই। সুশীলের এসব শুনে একটু রাগ হয়, তবে সুশীলের স্বপ্ন দেশে বিদেশে ভ্রমণ করা, অজানাকে জানা, অচেনাকে চেনা। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই হয়, বাস্তবটা বড়ই কঠিন। সুশীল মনে মনে ঠিক করলো আপাতত কিছু একটা করে বংশের মান রক্ষা করতে হবে। সুশীল চাকরির জন্য কলকাতায় আসে। এখানে এসে সুশীল তার মামার বাড়িতে আশ্রয় নেয়। সুশীল বেশ কয়েকটি চাকরির জন্য বেশ কিছু জায়গায় আবেদন করে, কিন্তু চাকরি হয় না। যার কপালে ভগবান স্বয়ং লিখে দিয়েছে যে সে দেশে বিদেশে ভ্রমণ করে বেড়াবে, নতুন নতুন ইতিহাস জানবে, গুপ্ত রহস্যের উদ্ঘাটন করবে, তার কপালে কি আর চাকরি জোটে? সেদিনও একটা অফিসে চাকরির জন্য গিয়েছিল সকালে, কিন্তু সেখানে চাকরিটা হলো না। হতাশ হয়ে বাড়ি ফেরার পথে গঙ্গার ঘাটে খানিকটা সময় কাটাতে বসল। গঙ্গার ঠান্ডা বাতাসে মনটা অনেকটা হালকা হলো। সে বসে বসে কত রকমের কথাই ভাবছে এই যে তাদের বংশের এই অপমান কোনোদিনই ঘুচবে না। এদিকে সুশীলের হাতের টাকাও শেষ হয়ে আসছে, যা সঙ্গে করে এনেছিল তা প্রায় শেষ পথে। মনে হলো এই সব কিছু ছেড়ে আবার বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়ি ফিরবো বললেই যে সবসময় ফেরা যায় না। তখন অবশ্য সন্ধে হয়ে গিয়েছে। গঙ্গার ঠান্ডা বাতাস এখনো অবিরাম চলছে। এই বাতাসে সুশীল অনেকটা অন্যমনস্ক হয়ে পড়েছিল। সুশীলের হুঁশ ফিরল এক ব্যক্তির অদ্ভুত গলার শব্দে। অদ্ভুত বলার কারণ, তিনি অত্যন্ত আস্তে আস্তে হিন্দি বাংলা মিশিয়ে কথাটা বলল। তাই, बाऊजी, 2 दिन से कुछ नहीं खाया है। 4-5 रुपया दो ना बाऊजी, खाना खाएंगे। কথাবার্তা শুনে সুশীল বুঝল এই ব্যক্তি একজন মুসলিম এবং অত্যন্ত গরিব মনে হয়, কিন্তু ভিখারি বলে সুশীলের মনে হলো না। আর সেরকম কিছু না ভেবে সুশীল পকেট থেকে 10 টাকার একখানা নোট দিয়ে তাকে বিদায় করল। লোকটি চলে যাচ্ছিল, হঠাৎই আবার কিছুটা দূর গিয়ে ফিরে এলো। সুশীলের কাছে সেরকম কিছু টাকা পয়সা না থাকলেও ওর গলায় একখানা সোনার চেন ছিল। সুশীল নিজেকে সজাগ রাখল। লোকটি ফিরে এসে সুশীলকে বলল, बाऊजी, आपका घर किधर है? সুশীল এবার একটু বিব্রত হয়েই বলল, আমার বাড়ি কোথায় তা জেনে আপনি কি করবেন? नहीं बाऊजी, तेमन कुछ बात नहीं है। आपको यहाँ पे तो पहले कभी दिखा नहीं, इसीलिए आपको जिगा रही थी। এই চাকরির খোঁজে এদিক সেদিক করে বেড়াচ্ছি। बाऊजी, आप लेखा पढ़ा जानते हैं?
হ্যাঁ, আমি লেখাপড়া জানি। আমি ইতিহাসে স্নাতকোত্তর করেছি। বাউজি, आप तो তাহলে ওই পুরানা মূর্তি স্থাপত্য এ সম্পর্কে भी जानते हैं। হ্যাঁ, কেন জানবো না? এইসব বিষয় তো আমি ইতিহাসে পড়েছি। आ, बाऊजी, आपको कल कुछ दिखाऊंगा। आप इहाई कल আলো থাকিতে থাকিতে আনা। এই বলে লোকটি চলে গেল। সুশীলের মনে তখন একটা চাপা উত্তেজনা তৈরি হতে লাগলো। কি এমন দেখাবে যে যার জন্য আমাকে বিকেল বিকেল যেতে বললো? যথারীতি পরের দিন বিকেল বেলায় সুশীল সেই গঙ্গার ধারে এসেই বসল। জায়গাটা নির্জন, মানুষের আনাগোনা সেরকম একটা নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও লোকটা এলো না। সময় ধীরে ধীরে গড়িয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে এগোতে থাকে, কিন্তু লোকটা এলো না। অতঃপর সুশীলও তার বাড়ি ফিরে যায়। 3 দিন পর সুশীল স্টেশনে যাচ্ছে। সে সকালে ট্রেন ধরে আবার কল্যাণপুর গ্রামের বাড়িতে ফিরে যাবে। স্টেশনে এসে শুনলো যে কোথাও একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, যার জন্য ট্রেন আসতে দেরি হবে। অতঃপর সুশীল একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় সেই লোকটি তার সামনে এসে উপস্থিত হল। সুশীল প্রথমটা চিনতে পারে। কিছুক্ষণ পর সুশীল বুঝতে পারল সেই দিনকার সেই অপরিচিত ব্যক্তি। সুশীল লোকটির ওপর একটু বিরক্তির ভাব রেখেই তাকে জিজ্ঞাসা করল, আগের দিন আপনি আসবেন বলে এলেন না কেন? লোকটি যা যা বলল তাতে সুশীল বিস্মিত হয়ে গেল। লোকটি সুশীলকে বলল যে তার কাছে এক অদ্ভুত অমূল্য জিনিস আছে, যা দিয়ে এক বিশাল রত্নভাণ্ডারের তালা খোলা সম্ভব। কিন্তু সেই জিনিসের কথা বাইরের কেউ জেনে ফেলেছে, যার জন্য তার উপর আক্রমণ করা হয়েছিল। তাই নিজের প্রাণ বাঁচাতে সে এই 3 দিন লুকিয়েছিল। আজ সকালে সুশীলকে রাস্তা দিয়ে আসার সময় সে লক্ষ্য করেছিল সুশীল ব্যাগ হাতে স্টেশনের দিকে আসছে। তাই তাকে অনুসরণ করে সে এখানে এসে উপস্থিত হয়। এবার সুশীলের মনে আবারও সেই চাপা উত্তেজনার সৃষ্টি হয়। সুশীল জিজ্ঞাসা করল, আপনি কেন সেদিন আমায় ওখানে আসতে বলেছিলেন সেটা আগে বলুন। লোকটি সুশীলের কানের কাছে তার মুখটা নিয়ে গিয়ে ফিস ফিস গলায় বলল, बाऊजी, आप हमारे साथ आइए। आपको एक चीज दिखाना है। সুশীল সেই লোকটিকে অনুসরণ করে একটি জঙ্গলে প্রবেশ করল। জঙ্গলে কিছুটা হাঁটার পর একটা ফাঁকা স্থানে উপস্থিত হলো। সেখানে একটা কুঁড়ে ঘর আছে, লতা পাতা দিয়ে তৈরি। লোকটা তার মধ্যে ঢুকে গেল। তারপর লোকটি সুশীলকে ঘরের ভিতরে ডাক। अंदर आइए बाऊजी। সুশীলের এবার একটু ভয় হতে লাগলো। ভয়ে ভয়ে কুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতর লতা পাতা দিয়ে জড়ানো একটা বিছানা পাতা রয়েছে। পাশে একটা কলসিতে জল আর কয়েকটা ফলমূল রয়েছে। লতা পাতা জড়ানো যে বিছানা রয়েছে তার উপর একটা ছেঁড়া মাদুর পেতে দিয়ে সুশীলকে বসতে বলল। তারপর ঘরের এক কোণ থেকে একটা কাঠের বাক্স বের করে আনলো। বাক্সের ভিতর থেকে একটা অদ্ভুত অসাধারণ মূর্তি বার করল, যে মূর্তি সুশীল জ্ঞানত অবস্থায় আজ পর্যন্ত দেখেনি। এই মুহূর্তে এই মূর্তি আর 5টা সাধারণ মূর্তির মতো নয়। এক বহু বছর পুরনো পাথরের তৈরি শিব মূর্তি। সেই মূর্তির চারপাশে জড়িয়ে আছে এক পঞ্চমুখী সাপ, যা আচমকা দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে।
সে লোকটি বলল, वाऊजी, এখন हम जो कहेंगे सब कुछ ध्यान से सुनना, ठीक है? आज से 25 বছর पहले আমি বিভিন্ন স্থানে ঘোরাইয়া বেড়াইতাম। तब एक बाबू के साथ हमारा आलाप हुआ था। ও বাবু ইতিহাস का অধ্যাপক ছিলেন। আবার তিনি বহু পুরাতন পাথর, মূর্তি, এই লিপি ও ফটোচিত্রের উপর গবেষণা করতেন। সেইবারও সেই বাবু জাহাজে করিয়া গিয়েছিলেন এক দ্বীপে। সেখানে গিয়ে কি ঘটনা ঘটেছিল তা हम नहीं जानते हैं। বাবু ওই দ্বীপে যাওয়ার 2 বছর পরে हमको एक চিঠি লিখে ডাক পাঠান। আমি তো চিঠির ডাক পেয়ে তার বাড়িতে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি সে বাবু মৃত্যু শয্যায়। আমি তার ঘরে গেলাম। তখন সে বাবু ঘর থেকে সকলকে বাহির করিয়া দিলেন। আমায় নির্দেশ দিলেন ঘরের দরজা যেন আমি বন্ধ করে দিই। उसके बाद वो बाबू बोलना शुरू किया। তুমি তো জানো আমি ইতিহাস নিয়ে বহু গবেষণা করেছি। সেই গবেষণার জন্যই একবার আমি এক নির্জন দ্বীপে রওনা হয়েছিলাম। সেই দ্বীপ এক বিচিত্রময়, রহস্যময় দ্বীপ। সেই দ্বীপকে ঘিরে রেখেছে ভারত মহাসাগর নিজেই। এছাড়া দ্বীপের অভ্যন্তরে রয়েছে নানান রহস্য। সেই দ্বীপে মানুষের বসবাস নেই, কিন্তু সেখানে এক অদ্ভুত জিনিস দেখে আমি অবাক হয়ে যাই। সেখানে আমি কোনো মানুষের অস্তিত্ব না পেলেও আমি বুঝতে পারলাম এখানে কোনো এককালে ভারতীয় কোনো রাজা এসেছিলেন, এক রাজপ্রাসাদ গড়ে তুলেছিলেন, তার এক সাম্রাজ্য ছিল। তা এক অদ্ভুত নিদর্শন এখনো বজায় রেখেছে। সেই প্রাসাদের মধ্যে আমি এক পুরনো মন্দিরের সন্ধান পাই। সেই মন্দিরের থেকে আমি এই মূর্তিটা পেয়েছি, কিন্তু মূর্তিটা সাধারণ মনে না হয়। মূর্তিটা আমি সঙ্গে করে নিয়ে আসি। মূর্তিটা নিয়ে এসে অনেক বইপত্র ঘেটে জানতে পারি যে সম্রাট বাবরের আমলের মূর্তি। 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের যুদ্ধ হয়। সেই যুদ্ধে বাবর জয়ী হয়। বেশ কয়েক মাস কেটে যায়। হঠাৎই বাবরের ছেলে হুমায়ুনের এক অদ্ভুত জ্বর হয়। তখন নানা রকম ঔষধ কোনো কাজ হচ্ছিল না। সে অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে চলে যাচ্ছে। সেই সময় বাবর মহাদেবের স্বপ্ন আদেশ পান। মহাদেব তাকে বলেন তার মন্দির স্থাপন করতে এবং পুজো করতে। বাবর তখন বেশ দুশ্চিন্তায় পড়ে। মুসলমান হয়ে যদি হিন্দু ধর্মের মন্দির স্থাপন করতে হয়, তাহলে তার রাজ্যে এই নিয়ে রাষ্ট্রীয় দ্বন্দ্ব শুরু হবে। তাই তিনি ঠিক করলেন কোনো দূরে কোথাও গিয়ে এই মন্দির স্থাপন করবেন। তিনি সমুদ্র যাত্রা করলেন। সেই সমুদ্র যাত্রায় তিনি ঠিক করলেন প্রথম
যেখানে নির্জন দ্বীপ পাবেন সেখানে মন্দির প্রতিষ্ঠা করবেন। ঠিক তেমনটাই হলো। তিনি এক নির্জন দ্বীপ পেলেন, সেখানে তিনি এক মন্দির গড়ে তুললেন। এখানে বাবর এক অদ্ভুত পরিকল্পনা করেছিলেন যে এখানে এক হিন্দু প্রাসাদ গড়ে তুলবে, তার ভিতরে মন্দির স্থাপন করবে এবং সেখানে তিনি মহাদেবের পুজো দেন। পুজোর পর ভগবানকে প্রচুর পরিমাণে সোনা দানা, রত্ন, মুক্ত এবং আরো কত কি দান করলেন, কিন্তু যাতে কোনো সামুদ্রিক ডাকাত বা দস্যু এইসব না নিয়ে যায়, তাই তিনি এক গোপন স্থানে মহাদেবের নামে তা সমর্পণ করলেন। কিছু ধাঁধা রেখে গেলেন তার সঙ্গে। এই মূর্তি ছিল দুটি, একটি ওখানে রাখা ছিল, অপরটি তিনি সঙ্গে করে নিয়ে আসেন। মূর্তি ছেলের মাথায় রেখে সকালে সরিয়ে দেন সবার অলক্ষ্যে। তারপর তার ছেলে সেরে ওঠে। রহস্য তুমি যদি পারো উদ্ধার করো, সেই রত্ন ভান্ডার তুমি উদ্ধার করো, কিন্তু একটা কথা মনে রেখো, ওই দ্বীপকে রক্ষা করছে স্বয়ং ভারত মহাসাগর। इसके बाद हम वहां से चलाया था। आज 20-22 बच्चर होगा, किंतु से द्वीप में हमारा जावा नहीं हुआ। এখন আপনিও ইতিহাসের ছাত্র আছেন, इसीलिए सब बात आपको बताया। আপনি যদি এই রহস্য উদ্ঘাটন করতে পারেন তাহলে আমাদেরই কপাল খুলবে। তা সব তো বুঝলাম, কিন্তু এসবের জন্য তো আমাদের সমুদ্র অভিযান করতে হবে। সে তো অনেক খরচার ব্যাপার, অনেক কিছু ব্যবস্থাও করতে হবে। बाबूजी, ये सब चिंता नहीं करिए, ব্যবস্থা हम कर देंगे। তাহলে কাল পরশুর মধ্যে বেরিয়ে গেলে ভালো হয়। এসব কাজে বেশি দেরি করা ঠিক হবে না। ठीक है बाबूजी, आप पैकिंग कर लो, हम सब ব্যবস্থা करते हैं। সুশীল আবারও মামার বাড়ি ফিরে আসে। মামাকে বলে দূরে একটা ব্যবসার কাজে বাইরে যাবে বেশ কিছুদিনের জন্য। নতুন ব্যবসা শুরু করবে, তাই ফিরতেও দেরি হবে। রাতে শুয়ে সুশীল চিন্তা করে এই অভিযানে একা যাওয়াটা ঠিক হবে না, সঙ্গে আরও কাউকে নিতে হবে। সুশীল ঠিক করে তার ভাই কুমারকে এবং সঙ্গে তার গ্রামের বন্ধু মিলিকে নিয়ে যাবে। সুশীল টেলিফোন করে মিলিকে কাল সকালে কলকাতার মামার বাড়ি চলে আসতে বলে। পরের দিন সন্ধ্যাবেলা সবাই মিলে প্লেনে চেপে বসল। প্লেনের টিকিট সুশীলের মামাই বুক করে দিয়েছে। ওরা প্লেনে করে প্রথমে যাবে থাইল্যান্ড, সেখান থেকে জাহাজে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে। সুশীল, কুমার ও মিলি ওরা তিনজনে খুব উত্তেজিত, কারণ এই প্রথমবার ওরা এমন কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়েছে। আর ওদের সাথে রয়েছে জাকির ভাই, যে এই অ্যাডভেঞ্চারে ওদের তিনজনকে নিযুক্ত করেছে। পরের দিন সকাল 10টা প্লেন থেকে নামলো সবাই। এতটা পথ জার্নি করে সকলেই খুব ক্লান্ত। জাকির ভাই বলল, बाबूजी, आप लोग होटल में जाइए, हम जहाज का बंदोबस्त करके आते हैं। সুশীল, কুমার ও মিলি তিনজনেই হোটেলে চলে গেল। হোটেলে গিয়ে সুশীল মূর্তিটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। মূর্তিটা কোনো কিছু একটা নির্দেশ করার চেষ্টা করছে, কিন্তু কি নির্দেশ করছে কিছুই বুঝতে পারছে না সুশীল। এদিকে মিলিও পুরনো ওই পৌরাণিক বই ঘাটাঘাটি করছে। তার মধ্যে একটি বই পড়ছিল, যেটা
একটা পৌরাণিক বই, শিবের সমস্ত মূর্তি এবং অবতার নিয়ে লেখা, যাতে এই মূর্তিটা কি নির্দেশ করছে সেটা বুঝতে পারে। কিন্তু তিনজনে মিলে অনেক চেষ্টা করাতেও সেই রহস্যের সমাধান করতে পারল না। ওরা এই মূর্তি নিয়ে ব্যস্ত থাকায় জাকির ভাইয়ের কথা ওদের মাথাতেই ছিল। হঠাৎই কুমার বলে উঠল, দাদা, জাকির ভাই তো অনেকক্ষণ হলো গেছে, এখনো এলো না কেন? এবার সবাই একটু বেশ চিন্তিত হলো। জাকির ভাই সেই সকালবেলা গেছে, এখন দুপুর হয়ে গেছে, এখনো ফেরেনি। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হলো, কিন্তু জাকির ভাইয়ের কোনো খবর নেই। অজ্ঞতা ওরা তিনজনেই জাকির ভাইয়ের খোঁজে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পেল না। মিলি সুশীলকে বলল, জাকির ভাই শেষবার বলেছিল যে উনি জাহাজের ব্যবস্থা করতে যাচ্ছে। তাহলে এক কাজ করো, ওই বন্দরের দিকটা গিয়ে একবার খোঁজ নেওয়া যাক, বা বন্দরের আশপাশটা একবার খুঁজে দেখা যাক। তিনজনে প্রথমে বন্দরের দিকটা দেখল, তারপর সমুদ্রের ধার ধরে চিৎকার করতে করতে জাকির ভাইকে ডাকতে লাগলো। তারা সমুদ্রের ধার দিয়ে আস্তে আস্তে অনেকটাই দূরে চলে এসেছে। এইদিকে সেরকম মানুষের আনাগোনা নেই। এখানে কান পাতলে শুধু শোনা যায় সমুদ্র আর বাতাসের গর্জন। কুমারের পায়ে কিছু একটা বোধহয় বেঁধে সে হোঁচট খেল। পড়ে যাওয়ার পর সে ঘুরে দেখে সে যাতে হোঁচট খেয়েছে সেটা আর কিছুই নয়, জাকির ভাইয়ের পড়ে থাকা রক্তার্ত দেহ। কুমার চমকে উঠে সুশীল ও মিলিকে ডাকে, দাদা, দাদা, এদিকে এসো। মিলি ও সুশীল আরো কিছুটা এগিয়ে গিয়েছিল। ওরা ছুটে এসে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা ধরাধরি করে হোটেল রুমে নিয়ে এলো জাকির ভাইকে। বেশ কিছুক্ষণ সেবা করার পর জাকির ভাইয়ের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই সুশীল জাকির ভাইকে জিজ্ঞাসা করল, এ কি, আপনার এই অবস্থা হলো কি করে? बाबूजी, हमारा ये काम की बात किसी को पता चल गया है। वो आदमी लोग हमारा पीछा लेके यहाँ तक भी आया है। मैं जब जहाज का इंतजाम करने के लिए गया था, तब हमको 5-6 आदमी ने घेर लिया था। वो लोग हमारे काज से वो दीप संपर्क के पूछ रही थी और मूर्ति देने के लिए कह रही थी, लेकिन मैंने इसके बारे में कुछ नहीं बताया, इसीलिए उन लोगों ने हमको बहुत मारा। मार मार के हमको समुद्र पास में फेंक दिया था। জাকির ভাই চুপ করল। এরপর সুশীল বলল, আমাদের এখানে থাকাটা নিরাপদ হবে না, কাল সকালেই এখান থেকে বের হতে হবে। সকালে সবাই এসে জাহাজের বন্দরে উপস্থিত হলো। জাহাজ আগের দিন জাকির ভাই ঠিক করেই গিয়েছিল, সেই জাহাজেই সবাই উঠল। জাহাজ ছাড়লো বন্দর থেকে। এই প্রথম সুশীল, কুমার ও মিলি জাহাজে সফর করছে। খুবই উত্তেজিত থাকলেও সুশীল এখন আর ততটা উত্তেজিত নেই। গত রাতের ঘটনা সুশীলের মনের ভাবনাকে তোলপাড় করে দিচ্ছে। জাহাজের ক্যাপ্টেনকে জাকির ভাই বলেছেন তারা কলেজের ছাত্রছাত্রী। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে গাছপালা, পশু পাখি নিয়ে চর্চা করে। সেই রকমই এই দ্বীপে নানা জীবজন্তুর উপরই চর্চা করতে যাচ্ছে। রাতের অন্ধকার, গভীর রাতে সেই অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তি সুশীলের ঘর থেকে সেই মূর্তি চুরি করে। রাত তখন গভীর। সমুদ্রের বুকে
হঠাৎই শুরু হয় এক প্রচণ্ড ঝড়। ঝড়ের সাথে শুরু হয় সমুদ্রে জলের বড় বড় ঢেউ, যা জাহাজকে দুলিয়ে একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিকে ফেলে দিতে শুরু করল। জাহাজের ক্যাপ্টেন মালবাহক খালাসিদের হেঁকে বলছেন, সব পাল খুলে দাও, তাতে জাহাজের ভার কমে যাবে। মালবাহক খালাসিরা দ্রুত জাহাজের সব পাল খুলে দিল। আগে যেরকম দুলে দুলে উল্টে পড়ার সম্ভাবনা ছিল জাহাজে, সেটা অনেকটা কমে গেল। জাহাজটা অনেকটা শান্তভাবেই ঝড়ের মধ্যে এগিয়ে যেতে শুরু করল। কিছুটা যাবার পরও আবার এক বিপদ দেখা। জাহাজের এক মালবাহক খালাসি ক্যাপ্টেনকে ডেকে বলছে, সাবজি, সামনে ডুবো পাহাড় আছে, জাহাজ দিক ভুল করে এ পথে ঢুকে গেছে। জাহাজের সব যাত্রীরা এবার বেশ একটু আতঙ্কিত হয়ে গেল। ক্যাপ্টেন অবশ্য খুব অভিজ্ঞ বলেই মনে হচ্ছে। তিনি সুন্দর করে জাহাজটিকে ডুবো পাহাড়ের পাশ কাটিয়ে নিয়ে চলল সামনের দিকে। ডুবো পাহাড় পেরিয়ে আসতে আসতে ভোরের আলো প্রায় ফুটবে। কুমার একটা নির্জন দ্বীপ দেখতে পেয়েছে দূরে। সবাইকে ডেকে দেখালো সেটা। জাকির ভাই ক্যাপ্টেনের সাথে কথা বলে দ্বীপে নামার ব্যবস্থা করতে গেল। বেশ কিছুক্ষণ পর জাহাজ এসে ভিড়ল সেই দ্বীপের ধারে। সুশীলদের হাতে মাত্র 10 দিন সময়। তার মধ্যে ওদের এই রহস্যের সমাধান করতে হবে, কারণ এই জাহাজ 10 দিন পর এই পথ দিয়েই ফিরে যাবে। তখন ওরাও এই জাহাজের সাথেই ফিরে যাবে। দ্বীপটা খুব একটা বড় নয়। ওরা ঠিক করলো একবার উত্তর থেকে দক্ষিণ আর একবার পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে। প্রথমে স্থির হলো পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়ায়। এই দ্বীপটা পুরোটাই বন জঙ্গলে ঘেরা, তাই ওদের সামনে এগিয়ে যেতে বড় বড় বনলতা গাছ কেটে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। যত বনের ভেতর ঢুকতে লাগলো, বনের গভীরে সূর্যের আলো ততই কমতে শুরু করল। সুশীল অবশ্য বইতে পড়েছিল যে এখনো এমন অনেক দ্বীপ আছে যেখানে সূর্যের আলো মাটিও স্পর্শ করতে পারে না। এই দ্বীপটা প্রায় অনেকটা সেই রকম। সারাদিন প্রায় গোধূলির মতোই দেখতে লাগে বনের মধ্যে। ওরা বেশ অনেকটা গভীরে চলে গিয়েছে। সারাদিন অনেকটা ধকল যাবার ফলে জাকির ভাই বলল, बाबूजी, यहाँ ही ताबू फैलते हैं। आज रात यहाँ ही रुकेंगे। अभी तक शाम नहीं हुआ। मैं जंगल से कुछ लकड़ी लेके आते हैं आग जलाने के लिए। সুশীল বলল, ঠিক আছে, তুমি যাও, আমরা এখানেই তাঁবু ফেলছি। তাঁবু ফেলে সুশীল কুমারকে বলল, ভাই, আমার ব্যাগ থেকে মূর্তিটা বার করে আমাকে দে তো। কুমার মূর্তি বার করতে গিয়ে হতভম্ব। কুমার দেখল যে যে জায়গায় মূর্তিটা ছিল সেখানে এখন আর মূর্তিটা নেই। কুমার সুশীলকে ডেকে বলল, দাদা, ব্যাগে মূর্তি নেই। সুশীল আর মিলি সেখানে গিয়ে দেখল সত্যি কোনো মূর্তি নেই। মিলি পোশাকের মধ্যে থেকে একটা ভাঁজ করা কাগজ পেল, সেটা পড়ল। তোমরা যে কাজে এখানে এসেছো তা সফল হবে না। তোমরা ফিরে যাও, আর যদি কথা না শোনো তাহলে প্রাণে মেরে ফেলা হবে। ও জিনিস শুধুমাত্র আমাদের, আর কারো নয়। মিলি চুপ করল। কুমারের বয়স অল্প, তাই সে একটু ভয় পেয়ে বলল, দাদা, বাড়ি ফিরে চলো, দরকার নেই রত্নপুরীর, আগে তো প্রাণে বাঁচি। সুশীল ধীর অথচ গম্ভীরভাবেই বলল, এত দূর যখন এসে গিয়েছি, ফিরে যাবার কোনো প্রশ্নই ওঠে না। আমি এই রত্নপুরের রহস্য উদ্ঘাটন করব। তাতে যদি প্রাণ যায় তো যাবে। মিলিও বলল, একদম ঠিক।
এখন আর পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু দাদা, আমাদের কাছে তো কোনো অস্ত্র নেই। ওদের কাছে নিশ্চয়ই অস্ত্র আছে। আমরা তো আত্মরক্ষা করার সময়ও পাবো না। সুশীল তার ব্যাগের তলার চেনটা খুলে দুটো রাইফেল বের করলো আর চুপি চুপি ওদের বলতে শুরু করলো, এইসব কাজে একটু আধটু রিস্ক থাকে, তা আমি আগেই জানতাম। তাই জাকির ভাইকে বলে রাইফেল দুটোর ব্যবস্থা করে রেখেছি। সুশীল আবার যথাস্থানে রাইফেল দুটো ঢুকিয়ে রাখে। এদিকে জাকির ভাই কাঠ এনে আগুন ধরিয়ে ফেলেছে। রাতে তাঁবুর বাইরে আগুন জ্বললে কোনো পশু তাঁবুর দিকে আসবে না, তাই এই ব্যবস্থা। রাতে খাওয়া দাওয়ার পরে সবাই শুয়ে পড়ল। সবাই ঘুমিয়ে গেলেও সুশীলের ঘুম আসলো না। সুশীল শুয়ে শুয়ে অনেক রকম ভাবনা ভাবছিল। হঠাৎই বাইরে থেকে শুনতে পেল একদল শিয়াল ডেকে উঠেছে। প্রথমে দূর থেকে ডাকলেও ধীরে ধীরে শিয়ালের দল যেন তাঁবুর দিকে সরে আসে। তাদের ডাকও ক্রমশ জোরালো হতে শুরু করেছে। মনে হচ্ছে যেন তাঁবুর বাইরে গেলেই তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে নেবে ক্ষুধার্ত শিয়ালের দল। বেশ খানিকক্ষণ শিয়ালের ডাক শুনতে শুনতে সুশীল কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে সুশীল দেখল ও বাদে বাকি সবাই তৈরি হয়ে গেছে বেরোনোর জন্য। সুশীল নিজেও দ্রুত তৈরি হয়ে নিল। এরপর আবার সামনের দিকে জঙ্গল কেটে এগোতে শুরু করল। বেলা গড়িয়ে দুপুর হলো। ওরা এখন যেখানে উপস্থিত হয়েছে সেখান থেকে পশ্চিম প্রান্ত বেশি দূরে আর নেই। কিন্তু দুপুরের পর আর কেউ এগোতে রাজি হলো না। সবাই অনেকটা ক্লান্ত বোধ করছিল। সেই কারণে সেদিন ঠিক করা হলো বনের মধ্যে সবাই ছোটখাটো শিকার করবে। সবাই আলাদা আলাদা দিকেই চলে গেল। কুমার কিছুটা এগোতে বড় প্রকাণ্ড একটা অজগর দেখতে পেল, যেটা গাছের ডালে পেঁচিয়ে ঝুলছিল। কুমার অজগরটাকে দেখতে তার দিকে ছুড়ে দিল হাতে থাকা একটা ছোঁচলো ডাল, যেটা বেশ শক্তপোক্তই ছিল। সেই ডাল গিয়ে অজগরের মাথা এফোড় ওপর করে দিল। অজগরটা গাছের ডাল থেকে মাটিতে পড়ে মারা গেল। কিন্তু তার অর্ধমৃতপ্রায় শরীরটা কুমারের পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। তারপর অজগরটা চিরকালের জন্য গভীর ঘুমে তলিয়ে গেল। মৃত অজগরের ঠান্ডা শরীরটা কুমারের পা দুটোকে যেভাবে জড়িয়েছিল তাতে কুমারের পায়ে প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করল। কুমার যন্ত্রণায় চিৎকার করে উঠল। অনেক চেষ্টা করা সত্ত্বেও কুমার নিজেকে মুক্ত করতে পারল না। ধীরে ধীরে কুমারের পা অসাড় হয়ে যেতে শুরু করলো। কুমারের মনে হলো সে হাঁটা চলার ক্ষমতা হারাতে শুরু করেছে। ধীরে ধীরে অন্ধকারও নেমে এলো। কুমারের শরীরে আর নড়াচড়া করার মতো ক্ষমতা নেই। বেশ কিছুক্ষণ পর কুমারের কানে এলো সবাই ওকে খুঁজতে বেরিয়েছে। কিন্তু কুমারের গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। বেশ কিছুক্ষণ পর হঠাৎই একটি টর্চের আলো কুমারের মুখের উপর এসে পড়ল। সুশীল আর মিলি দ্রুত এসে কুমারকে মুক্ত করলো সেই অজগরের ঠান্ডা কবল থেকে। ওরা ধীরে ধীরে কুমারকে তাঁবুতে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ কুমারের পায়ে সেবা করে কুমারের পায়ের সার ফিরে এলো। তৃতীয় দিনে ওরা জঙ্গল থেকে বার হয়ে দ্বীপের পশ্চিম প্রান্তে সমুদ্রের ধারে এসে পৌঁছায়। এরপর ওরা দ্বীপের উত্তর থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো। টানা দুদিন একই পথে যাত্রা করে ওরা দ্বীপের মাঝখানে এসে উপস্থিত হল। এখানে জঙ্গলটা একটু অন্যরকম। সাধারণত জঙ্গলের ভিতর যেরকম হয় এই জায়গাটা ঠিক আর সেরকম নেই, একটু আলাদা। মিলি একটু এগিয়ে গিয়ে দেখল এক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বিশাল এক প্রাসাদ।
মিলি চিৎকার করে সবাইকে ডাকলো। সুশীল, কুমার, জাকির ভাই, সবাই দিকে এসো, আমি কি দেখতে পাচ্ছি দেখে যাও। সুশীল, কুমার, জাকির ভাই তিনজনে গিয়ে দেখলো সেই অপূর্ব দৃশ্য। পুরনো এক প্রাসাদ যা দাঁড়িয়ে রয়েছে বহু বহু বছর ধরে। সুশীল বলল, আজ আর প্রাসাদের ভিতর গিয়ে লাভ নেই। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আজকের রাতটা এখানেই তাঁবু ফেলা যাক। সেদিন সেখানেই তাঁবু ফেলা হলো। অনেকটা রাত পর্যন্ত সেদিন মিলি জেগেছিল। পুরনো ইতিহাসের বই আর পৌরাণিক কিছু ধর্মের বইগুলো ঘেঁটে ঘেঁটে দেখছে। হঠাৎই মিলির কানে গেল কেউ যেন তাঁবুর বাইরে দিয়ে হেঁটে গেল। একবার দেখে নিল তাঁবুর ভেতরে সবাই আছে কিনা। দেখলো সবাই ঘুমোচ্ছে। মনে মনে ভাবলো হয়তো কোনো জন্তু জানোয়ার হবে বোধহয়। আবার কিছুক্ষণ পরেই কেউ যেন তাঁবুর বাইরে দিয়ে হেঁটে গেল। কারা যেন কথা বলছে তাঁবুর বাইরে ফিসফিস করে। মিলি সুশীলকে আস্তে আস্তে ডাকলো, সুশীল, হে সুশীল, ওঠ, একবার তাঁবুর বাইরে কেউ বা কারা যেন আছে, ফিসফিস করে কিসব বলছে। কিছুক্ষণ পর তারা চলে গেল। মিলি বলল, ওরা কারা ছিল, কিছু আন্দাজ করতে পারছিস? কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর বলল, না, তবে এইটুকু বুঝতে পারছি যে এরাই আমাদের মূর্তিটাকে চুরি করেছে, আর এরাই আমাদের রত্নভাণ্ডার খোঁজা থেকে বিরত রাখতে চাইছে। এবার আমাদের যা করতে হবে, খুব সাবধানে করতে হবে। বিপদ আমাদের আশেপাশেই আছে। এখন অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়। পরের দিন সকালে সবাই মিলে প্রাসাদের কাছে গেল। প্রাসাদের চারিধারে একটা চওড়া জলাশয় আছে। জলাশয়ে জল বেশি নেই, তবে জলাশয়ের জল প্রায় পচে গেছে। ওরা প্রাসাদের চারিধার দিয়ে খুঁজতে শুরু করলো যে প্রাসাদের মধ্যে প্রবেশ করার সিংহদ্বার কোথায় আছে। প্রাসাদটা প্রায় 500 বছরের পুরনো হবে, তা বাইরে থেকে দেখলেই বোঝা যায়। প্রাসাদের দেওয়ালের ফাটলে বড় বড় গাছ তাদের ডাল পালা ও শিকড় বিস্তার করে দাঁড়িয়ে আছে। কত রং বেরঙের ফুলের গাছ, কত পাখি প্রাসাদের গায়ে কুঠুরিতে বাসা বেঁধেছে। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাক বানিয়েছে। রং বেরঙের প্রজাপতি প্রাসাদের গায়ে তৈরি হওয়া ফুল থেকে মধু খাচ্ছে। সব মিলিয়ে এই প্রাসাদ এখন প্রকৃতির এক বাসস্থান হয়ে উঠেছে। প্রায় সারা দিন ধরে খুঁজেও পাওয়া গেল না সেই সিংহদ্বার। অজ্ঞতা ওরা যেখানে উপস্থিত ছিল সেখানেই তাঁবু ফেলার সিদ্ধান্ত নিল। পরের দিন আবারও শুরু হলো সিংহদ্বার খোঁজার কাজ। দুপুর পর্যন্ত খুঁজেও খুঁজে পাওয়া গেল না সেই সিংহদ্বার। সুশীল ধৈর্য রাখতে না পেরেই বলল, জাকির ভাই, এই জলাশয়ে বেশি জল নেই, তাই হেঁটেই পার করা যাবে মনে হচ্ছে। এই জলাশয় পার করে ওই দেয়ালের ফাটলে পা দিয়ে দিয়ে প্রাসাদের দেওয়াল টপকে প্রাসাদে ঢোকা যাবে। ठीक है बाबूजी, पहले हम जाते हैं, उसके बाद आप लोग आएंगे। জাকির ভাই জলেতে নেমে কিছুটা গিয়েছে। তার সামনে একটা উল্টোনো কাঠের মতো কিছু একটা ছিল। কিছু বুঝে ওঠার আগেই জলের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায়। জাকির ভাই চিৎকার করে দ্রুত ডাঙায় উঠতে লাগলো। मगर मछली है पानी में मगर मछली है। সুশীল দ্রুত জাকির ভাইয়ের হাত ধরে পাড়ে তুলল। জলের মধ্যে তখনও কুমিরগুলো ঝটপট করে লাফাচ্ছে। সুশীল কতকটা আপন মনেই বলে উঠল, সম্রাট বাবর তার প্রাসাদ রক্ষার জন্য এই জলাশয় খনন করে কুমির ছেড়ে গিয়েছিল। তারা এখনো বিশ্বস্ত রক্ষকের মতোই প্রাসাদটিকে রক্ষা করে চলেছে। জাকির ভাই বলল, एभाবে होगा नहीं बाबूजी, सिंहोदार ढूंढना ही होगा।
আবারও সবাই মিলে সিংহদ্বার খোঁজার কাজ শুরু করলো। বিকেলে সবাই এসে উপস্থিত হলো বিরাট এক সিংহদ্বারের সামনে। সিংহদ্বারের দুই পাশে দুই মূর্তি, কিন্তু কিসের মূর্তি বোঝবার উপায় নেই, কারণ মূর্তি দুটি মাথা কোনো কারণবশত ভেঙে গিয়েছে। তবে মূর্তির আদল দেখে বোঝা যাচ্ছে যে এগুলো মহাদেবের মূর্তি। কি অপূর্ব দৃশ্য! নিজের দেশ থেকে এত দূরে এসেও যে হিন্দু ধর্মের এমন নিদর্শন আজও দেখতে পাবে, সুশীল কোনোদিনও ভাবতেই পারেনি। ধীরে ধীরে ওরা ভিতরে প্রবেশ করল। প্রাসাদের ভিতরে বেশ বড় বড় গাছ গজিয়েছে। প্রাসাদে প্রবেশ করতে করতে প্রায় সন্ধেই হয়ে গিয়েছিল, তাই ওরা আর বেশি দূর এগোলো না। সেখানেই সেদিন তাঁবু ফেলে রাত্রিবাসের সিদ্ধান্ত নিল। সুশীল সেই রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখে। বিরাট এক পুরুষ তাকে ডাকছে। সুশীল, সুশীল, কে আপনি? পরে জানবি, আমার সঙ্গে আয়। গভীর অন্ধকারের মধ্যে এক দীর্ঘাকৃত পুরুষের পিছু পিছু সুশীল গভীর বনে কত দূর চলল। উষার আলো ক্ষীণ আভাসও দেখা যায় না পূর্ব দিগন্তে। গাছগুলো নিশ্চুপে দাঁড়িয়ে সারি সারি প্রাসাদে ঘেরা। অন্যদিকে প্রশস্ত দিঘির টলমলে নির্মল জলে পদ্ম ফুটে আছে। এই গভীর বনে গভীর অন্ধকারের মধ্যে মন্দিরে মন্দিরে ত্রিমূর্তি মহাদেবের পুজো হচ্ছে। প্রদীপের আলোয় মন্দির আলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সে কথা বলবো না, ভয় পাবে। তবুও বলুন, আমি শুনবো। বহুদিনের বহু ধ্বংস, অভিশাপ, মৃত্যুর দীর্ঘশ্বাসে পুরীর বাতাস বিষাক্ত। এখানে প্রবেশ করার দুঃসাহসের প্রশংসা করি, কিন্তু এর মূল্য তো দিতে হবে। মূল্য? হ্যাঁ, একজনের প্রাণ। সমুদ্র মেঘলায় দ্বীপের বহু শতাব্দীর গুপ্ত কথা ঘন বন ঢেকে রেখেছিল। ভারত মহাসমুদ্র স্বয়ং এর প্রহরী, দেখতে পাস না? সে তো দেখছি। তবে সে রহস্য ভেদ করতে এসেছিস কেন? আপনি তো সবই জানেন। সম্রাটের ঐশ্বর্য গুপ্ত আছে এর মধ্যে, কিন্তু সে পাবে না। যে অদৃশ্য আত্মারা তা পাহারা দিচ্ছে, তারা নিতে দেবে না কিছু তোদের। তবে তুই ভারতবর্ষের সন্তান, তোকে একেবারে বঞ্চিত করব না। রহস্য নিয়ে যা, অর্থ যা পাবি তা সামান্য, তার জন্য প্রাণ দিতে হবে। আচ্ছা, আপনি কি সম্রাট বাবর? মূর্খ, আমি এ নগরীর অধিদেবতা। ধ্বংসস্তূপ পাহারা দিচ্ছি শতাব্দীর পর শতাব্দী। অনেক দিন পরে তুই ভারতবর্ষ থেকে এসেছিস। ভারতবর্ষের সন্তান, মনে সাহস আছে তো? আছে। বিশাল এই সাম্রাজ্য এক প্রেত পুরীর সমান নিস্তব্ধ। রাজপ্রাসাদের বিস্তৃত কক্ষে ডামিনা শুষ্কের আস্তরণে ঢাকা স্বর্ণপদক কোনো অপরিচিত আগন্তুকের আগমনের জন্য প্রস্তুত। চারিদিকে এমন থমথম করছে, মনে হচ্ছে যেন মাটির বুক চিরে ফুটে উঠবে কোনো অপদেবতা। সুশীলের বুক কেঁপে উঠল। ঠিক সেই সময় বাইরে থেকে কেউ যেন ডেকে উঠল। তার ঘুম ভেঙে গেল। বিছানা ঘামে ভেসে যাচ্ছে। কুমার বিছানার পাশে বসে ডাকছে। দিনের আলো ফুটেছে তাঁবুর বাইরে। সুশীল নিজেকে কিছুটা ধাতস্থ করলো স্বাভাবিক পরিবেশের সঙ্গে। তারপর সবাই মিলে ঠিক করল আজ কি সেই রহস্যময়ী মন্দিরের সন্ধান করতে হবে, কারণ কাল বিকেলের মধ্যেই জাহাজ চলে আসার কথা। ওরা দুটি দলে ভাগ হয়ে গেল। প্রাসাদের মধ্যে যাতে দ্রুত মন্দিরের সন্ধান করা যায়। সুশীল আর মিলি একদিকে গেল, কুমার আর জাকির ভাই অপর দিকে গেল। বেশ খানিকক্ষণ সারা প্রাসাদ খোঁজাখুঁজির পর এক প্রকাণ্ড শিব মন্দির,
শিব মন্দিরের চূড়ায় রয়েছে মহাদেবের ত্রিশূল। মন্দিরের গর্ভগৃহ লোহার বিভিন্ন কারুকার্য করা দরজা দিয়ে বন্ধ। দরজার ওপর অল্প বল প্রয়োগ করতে মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে গেল। মন্দিরের ভিতর প্রবেশ করতেই দেখা যাচ্ছে গর্ভগৃহের মাঝখানে অবস্থান করছে এক প্রকাণ্ড মহাদেবের মূর্তি, যার উচ্চতা হবে প্রায় একটা বয়স্ক হাতির সমান। মন্দিরের প্রতিটি দেওয়ালে মহাদেবের বিভিন্ন রূপ ও তার অবতারের মূর্তি, যা তৈরি সম্পূর্ণ পাথরের উপর খোদাই করে। ওরা মন্ত্রমুগ্ধ হয়ে মন্দিরের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিল। খানিক বাদে সুশীল প্রকাণ্ড সেই মূর্তির দিকে এগিয়ে গেল। বাকিরা মন্দিরের চারপাশটা ভালো করে দেখছিল, মন্দিরের গর্ভগৃহে কোনো গুপ্ত পথ আছে কিনা, কিন্তু কেউ কোনো পথের সন্ধান পেল না। সুশীল মূর্তিটাকে অনেকক্ষণ ধরেই পর্যবেক্ষণ করছিল। হঠাৎই বলে উঠল, আমরা যেসব সাধারণ মূর্তি দেখেছি, এই মূর্তিটা ঠিক সেই রকম, কিন্তু কোনো জায়গায় একটা অমিল রয়েছে, কিন্তু সেই অমিলটাকে আমি ধরতে পারছি না। পাশ থেকে মিলি বলে উঠল, মহাদেবের জটার দিকটা লক্ষ্য করো। সাধারণত মহাদেবের জটার বাঁ দিক থেকে মা গঙ্গার উৎপত্তি, কিন্তু এখানে যে পাথরের মাধ্যমে গঙ্গার উৎপত্তি দেখানো হয়েছে সেটা ডান দিকে। সেই কারণে সাধারণ মূর্তির থেকে মূর্তিটা আলাদা। একদম ঠিক বলেছিস, এই ব্যাপারটা তো আমি লক্ষ্যই করিনি এত। জটাটাকে ঘুরিয়ে বাম দিকে করলে কি হয় দেখা যাক। না দাঁড়া, জটাটাকে ঘোরাতে হবে এটা বুঝতে পারছি, কিন্তু কোন দিক থেকে কোন দিকে ঘোরাতে হবে সেটা বুঝতে পারছি না। যদি ভুল দিক থেকে ঘোরাই তাহলে আমাদের অজানা কিছু অঘটন ঘটতে পারে। হঠাৎই কুমারের মাথায় বিদ্যুৎ ঝলকের মতো কি একটা যেন খেলে গেল। তারপরেই কুমার বলে উঠল, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির বিপরীত দিকে ঘোরাতে হবে। সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে ওর দিকে। কোন জাদু বলে এই কথা কুমার বলল তা কারোরই বোধগম্য হয়নি। তারপর আবারও কুমার বলতে শুরু করল, দাদা, তোমার মনে আছে তুমি বলেছিলে আমাদের কাছে যে মূর্তিটা ছিল ওটা আমাদের কিছু একটা নির্দেশ করতে চাইছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। মনে করে দেখো, ওই মূর্তিটাকে সাপটা উল্টো ভাবে জড়িয়ে ধরেছিল, সোজাভাবে ছিল না, তাই অদ্ভুত লাগছিল। সুশীল মনে করে দেখল, ঠিক তাই, মূর্তিটাকে সাপটা উল্টো ভাবে জড়িয়েছিল। ওই মূর্তিটা ছিল এই ধাঁধার চাবিকাঠি। সুশীল আর জাকির ভাই দুজনে মিলেই মহাদেবের জটার দিক পরিবর্তন করলো। দিক পরিবর্তনের সাথে সাথেই মন্দিরের গর্ভগৃহ ভূমিকম্পে কেঁপে উঠল। ধীরে ধীরে মহাদেবের মূর্তি সরে গিয়ে সুড়ঙ্গে যাওয়ার পথ দেখা গেল। সুশীল পকেট থেকে টর্চ বের করে সুড়ঙ্গের দিকে এগিয়ে যেতে লাগলো। পেছনে রয়েছে কুমার আর নীলি। যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে যাও, এক পাও এগোনোর চেষ্টাও করো না। যদি কোন রকম চালাকি করো তো এখানে শুধুই গুলি চলবে। হঠাৎই এই ধরনের একটা কথা শুনে চমকে উঠে পেছনে ঘুরে দেখে তিনটে বন্দুকের নল ওদের দিকে তাক করে। তাদের মধ্যে একজনকে ওরা ভালোভাবেই চেনে, তিনি আর কেউ নয়, জাকির ভাই। জাকির ভাই তুমি? হ্যাঁ, আমি। তুমি তো আমাদের সাথে ছিলে, কিন্তু তুমি এদের সাথে? আমি কিছু বুঝতে পারছি না। আরে ধৈর্য ধরো বৎস, ধৈর্য ধরো, সব বলছি, সবই বুঝতে পারবে। যাতে বুঝতে সুবিধা হয় তাই ঘটনার প্রথম থেকেই বলি। এই ঘটনার সূত্রপাত সেই দিন ওই গঙ্গার ঘাটে। আমি আপনার কাছে গিয়েছিলাম আপনার ওই সোনার চেনটা চুরি করতে, কিন্তু কথায় কথায় জানলাম আপনি ইতিহাসের ছাত্র।
তখন হঠাৎই এই মূর্তিটার কথা আমার মাথায় এলো। যদি আপনি কোনো ইতিহাস ঘেঁটে এই রহস্যের সমাধান করতে পারেন। এরপর আমাদের দেখা হয় ওই স্টেশনে, সেটাও আমারই ইচ্ছাতে। তখনই আপনাকে এই মূর্তি দেখালাম আর এই মূর্তির ইতিহাসও জানালাম। তবে এখানে আর একটা কথা বলে রাখি, এই মূর্তির ইতিহাসটা সত্য, কিন্তু অধ্যাপকের মৃত্যু শয্যায় থাকাটা সত্য ছিল না। এই ইতিহাসের ঘটনা উনি আমায় বলেছিলেন, এটাও সত্য। এই ঘটনা শোনার পর আমার মনে এক লোভের জন্ম হয়েছিল। তখনই তার কাছ থেকে মূর্তি ছিনিয়ে নেওয়ার জন্যই আমি তার রাতের খাবারে আফ্রিকা মহাদেশের এক ধরনের বিষ মিশিয়ে দিই। ডাক্তার কিছুই বুঝতেই পারলো না, শুধু বলল রাতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। ওনার কাছ থেকে ওই মূর্তিটা আমি চুরি করে নিলাম, ওনার বলা মতো জায়গাও এলাম, কিন্তু এইখান পর্যন্ত এসে আমি দুবার আটকে গেছি। কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। আমি ভাবলাম উনি আমায় বোকা বানিয়ে দিয়েছে। আমি ফিরে গেলাম। তারপরেই আপনার সাথে দেখা, আর আপনাকে দিয়েই আমি জট খোলার পরিকল্পনা করলাম। আমার ব্যাগ থেকে মূর্তিটা তাহলে আপনিই চুরি করেছেন? হ্যাঁ, আমি চুরি করেছিলাম। ওই চিরকুটটা আমি রেখেছিলাম, যাতে মনে হয় বাইরের কেউ এই রত্নপুরীর সন্ধান পেয়েছে। আর আপনাকে যে সমুদ্রের ধার থেকে মৃত অবস্থায় উদ্ধার করলাম, ওখানে আপনার উপর আক্রমণ করা হয়েছিল যে? হ্যাঁ, ওটাও আমারই পরিকল্পনা। আমি নিজেই লোক দিয়ে নিজেকে আক্রমণ করাই, যাতে আপনাদের নেটা নিশ্চিত হয়ে যায় যে আমার উপরে বাইরের লোকে আক্রমণ করেছে। যা জানার নিশ্চয় জানা হয়ে গিয়েছে। এবার আমি আমার কাজ শুরু করি। এই বল্টু, সনদ, এদের হাতগুলো বেঁধে ফেল। না না জাকির ভাই, এরকম করো না। চুপ, একদম চুপ, কোনো কথা নয়। বেশি বললে রত্ন ভান্ডার উদ্ধার হওয়ার আগেই তোদের মাথাগুলো এফোর ফোর করে দেব। সনদ, সনদ, তুই আমার সাথে নিচে আয়, আর বিল্টু, এদের উপর নজর রাখ। যদি কোনো রকম চালাকি করে তাহলে সোজা গুলি করবি। জাকির হোসেন আর সনদ দুজনেই সুশীল ও কুমারের টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে সুড়ঙ্গে প্রবেশ করল। সুড়ঙ্গের মধ্যে প্রায় 10 ফুট পর্যন্ত নিচে নামার পর জাকির হোসেন হতভম্ব। যেখানে এসে ওরা পৌঁছেছে সেখানে আবার এক প্রকাণ্ড শিব মূর্তি। তার পাশেই রয়েছে এক অগভীর জলাশয়, যেখানে জলের সঞ্চার হচ্ছে মহাদেবের জটা থেকে বেরিয়ে আসা জলের ধারা। এক অভূতপূর্ব প্রক্রিয়ায় মহাদেবের জটা থেকে বেরিয়ে আসছে অবিরাম জলের ধারা। জাকির হোসেন আর সনদ বেশ খানিকক্ষণ পাতাল ঘরে চতুর্দিক খোঁজাখুঁজির পরে কিছুই পেল না। শুধু দেখল মহাদেবের মূর্তির পাশে এক পাথরের গায়ে খোদাই করে এক ধাঁধা লেখা আছে। জাকির হোসেন দেখল এ ধাঁধা তার দ্বারা সমাধান হবে না, তাই সে সনদকে বলল, সনদ, ওদের 3 জনকে নিচে নিয়ে আয়। আমার ধারণা ওরা এই ধাঁধার উত্তর বের করতে পারবে। কিছুক্ষণ পর সনদ, সুশীল, কুমার, মিলি ও বল্টু সবাই পাতাল ঘরে প্রবেশ করল। ওরা পাতাল ঘরে এসে এই অপরূপ দৃশ্য দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। আপনারা এদিকে এসে এই ধাঁধার সমাধান করুন, আমার হাতে বেশি সময় নেই। সুশীল এবার একটু বেঁকে বসল। জাকির হোসেনকে এক প্রকার জব্দ করার চেষ্টা করলেও বটে। আমি পারবো না। পারবে না? না,
যা বলছো ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ। ঠিক আছে, সনদ, রিভলভারটা দে। এরা যখন কোনো কাজেই আসবে না, তখন এদের শেষ করে দেওয়াই যাক। বলতে বলতেই জাকির হোসেন কুমারের মাথায় রিভলভারের নল ঠেকিয়ে চাপ দিতে যাচ্ছে। এমন সময় সুশীল চিৎকার করে বলে উঠল, না, ওকে মেরো না, আমি দেখছি, আমি তোমাদের সাহায্য করব। তবে তার আগে আমার আর মিলির হাত দুটো খুলে দিতে হবে। এই তো এতক্ষণে পথে এসেছে বাছাধন। সোজা আঙুলে ঘি না উঠলে এই আঙুলটা একটু বাঁকা। সনদ, ওদের দুজনের হাতটা খুলে দে। আর হ্যাঁ, আপনারা যদি কোনো রকম কোনো চালাকি করার চেষ্টাও করেন, তাহলে আপনার ভাইকে এক গুলিতেই শেষ করে দেব। এটা যেন মাথায় থাকে। সুশীল আর মিলি সেই প্রকাণ্ড শিবমূর্তির পাশে পড়ে থাকা পাথরের দিকে এগিয়ে গেল। পাথরের উপর ধুলোর মোটা আস্তরণ পড়েছে। মিলি হাতে করে সেই ধুলো সরিয়ে ধাঁধাটি পড়ল। যদি পারো বন্ধ করতে মহাদেবের মহাতাণ্ডব, তবেই হবে মহাদেব নীলকণ্ঠ, খুলিবে গুপ্ত পথের গুপ্তদ্বার। সুশীল আর মিলি ধাঁধা পড়ে খুবই অবাক হলো। এই ধাঁধার কোনো অর্থই তারা বুঝতে পারছে না। মিলি কিছু পৌরাণিক ঘটনা বা গল্প জানে, তাই সেই ধাঁধা সমাধানের জন্য সেই পৌরাণিক গল্পকে সেই কাজে লাগাতে শুরু করল। সুশীল, আমাদের পৌরাণিক গল্পের মাধ্যমে এই ধাঁধার সমাধান করতে হতে পারে। দেখো, পৌরাণে লেখা আছে দেবী সতী যখন দেহত্যাগ করে তখন মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিল। এই ধাঁধাতেও তাণ্ডবের কথা বলা হয়েছে। এই তাণ্ডবকে সেই তাণ্ডবের সঙ্গে তুলনা করা হয়নি তো? মিলি, তুই যা বলছিস সেটা যদি হয়, তাহলে সেই তাণ্ডব আমরা কি করে বন্ধ করব? দেখো, পুরাণ অনুযায়ী কথিত আছে মহাদেবের তাণ্ডব বন্ধ করার জন্য ভগবান বিষ্ণু দেবী সতীর দেহ তার চক্রের মাধ্যমে 51টি খণ্ডে বিভক্ত করে, যা বর্তমানে 51টি সতীপীঠ নামে পরিচিত। কিন্তু দেবী সতীর দেহ টুকরো টুকরো হয়ে যাওয়ায় মহাদেবের তাণ্ডব নৃত্য আরও প্রচণ্ড তাণ্ডব নৃত্যে শুরু হয়। তখন সৃষ্টি প্রায় ধ্বংসের দিকে যায়। এ সময় দেবী সরস্বতী মহাদেবের উদ্দেশ্যে এক শান্তি শ্লোক পাঠ করেন সংস্কৃতে, যা শুনে মহাদেবের তাণ্ডব বন্ধ হয়। তাহলে আমাদের সেই সংস্কৃত শ্লোক পাঠ করতে হবে, তবেই মহাদেবের কণ্ঠ হয়ে উঠবে নীলকণ্ঠ আর খুলে যাবে গুপ্তদ্বার। মিলি, মহাদেবের তাণ্ডব বন্ধ করতে দেবী সরস্বতী যে শ্লোক সৃষ্টি করেছিলেন তা তো আমরা সবাই জানি, ছোটবেলায় সংস্কৃত বইতে ছিল। তা তোর মনে আছে সেই শ্লোক? হ্যাঁ, মনে আছে। তাহলে শুরু কর। তবে মনে রাখবি, মন প্রাণ ঢেলে উচ্চস্বরে পাঠ করতে হবে, তবেই কিন্তু এই শ্লোকে কাজ হবে। रुद्राष्टकमिदं प्रोक्तं विप्रेण हरतोषये ये पठन्ति नरा भक्त्या तेषा शम्भो प्रसीदति इति श्रीगोस्वामी तुलसीदासकृतं श्रीरुद्राष्टकं सम्पूर्णम्। শ্লোক পাঠ শেষ হতেই মহাদেবের গলা নীল বর্ণ ধারণ করে তিনি হয়ে উঠলেন নীলকণ্ঠ। ধীরে ধীরে মহাদেবের জটা থেকে সৃষ্টি হওয়া জলের ধারা বন্ধ হয়ে গেল। জলের অবিরাম ধারা বন্ধ হতেই এক অলৌকিক উপায়ে সেই জলাশয়ের জল ক্রমশ পাতালে প্রবেশ করতে শুরু করল। চোখের নিমেষে জলাশয় জল শূন্য হয়ে গেল। জল শূন্য জলাশয়ের চারিদিক থেকে চক্রাকারে সিঁড়ি নেমে গিয়েছে
নিশ্ছিদ্র পাতাল ঘরে। সকলে পাতালে নামতে শুরু করলো। নিচে নেমে এক প্রকাণ্ড দেওয়ালের সামনে সবাই উপস্থিত। কোনো দিকে কোনো যাবার পথ নেই। কেউ বুঝতে পারছে না এখানে কি করতে হবে। চারিদিকে সবাই খোঁজাখুঁজি করছে যে এখান থেকে সামনে যাওয়ার কোনো পথ আছে কিনা। হঠাৎই একটা উঁচু পাথরে হোঁচট খেয়ে মিলি মাটিতে পড়ে যায়। মিলি উঠে দেখলো যে পাথরে সে হোঁচট খেয়েছে সেটা মেঝের অন্যান্য পাথরের থেকে একটু উঁচু আছে, তাই সে হোঁচট খেয়েছে। সে পাথরটাকে পায়ে করে একটু চেপে দিতেই সামনের প্রকাণ্ড সেই দেওয়াল দুভাগে ভাগ হয়ে খুলে গেল সামনে যাবার রাস্তা। সকলেই সেই রাস্তা দিয়ে সামনের পাতাল ঘরে প্রবেশ করল। ঘরের মেঝে অত্যন্ত স্যাঁতস্যাঁতে ও শ্যাওলাযুক্ত। ঘরের মাঝ বরাবর রয়েছে এক বৃহৎ অগভীর কুয়ো। ঘরের প্রতিটি দেওয়ালে প্রায় কয়েকশো ছোট ছোট চালা। সেই চালার ভিতর রয়েছে কয়েকটা কলসি বিভিন্ন আকারের। কলসিগুলো পিতলের। বেশ কিছু কলস একটা একটা করে নামাতে লাগলো জাকির হোসেন, কিন্তু প্রত্যেকটি কলসের মুখই এক অদ্ভুত জিনিস দ্বারা বন্ধ করা। বহু চেষ্টা করার পর 3টে কলসের মুখ খোলা সম্ভব হলো। প্রথম কলস থেকে বেরোলো শুধু কয়েকটা বিভিন্ন আকারের পাথর, যা জাকির হোসেনের পছন্দ হলো। তাই সে কলস সমেত পাথর ফেলে দিল। সেই পাথরগুলো কুমার আর সুশীল নিজেদের ব্যাগে ভরল জাকির হোসেনের চোখের আড়ালে। তারা ভাবলো এই পাথর অনেক দিন ধরে, অনেক বছর ধরে এই পাতালে আছে, কোনো বিজ্ঞান প্রযুক্তিতেও কাজে লাগতে পারে, তাই নিল। দ্বিতীয় কলস থেকে তামার কয়েকটা মুদ্রা এবং তৃতীয় কলস থেকে সোনার মুদ্রা পেল। তামাগুলো সেরকম মূল্যবান না মনে করে সেগুলো মাটিতে ফেলে দিয়ে সোনার মুদ্রাগুলো নিজেদের ব্যাগে পড়তে শুরু করে। জাকির হোসেন সোনার মুদ্রাগুলো পাওয়ার পর আরো লোভী হয়ে উঠল। আরো ভেতর দিকে এগিয়ে গেল পাতালের। সেখানে কলস ভাঙতে শুরু করলো একের পর এক, এবং সেখান থেকে পেতে শুরু করলো একের পর এক রত্ন, হিরে, মুক্ত, জহরত, আরো কত কি মুঠো মুঠো করে ব্যাগে পড়তে শুরু করলো। সুশীলের মাথায় এখনো আসছে না এই ঘরের মেঝে এত স্যাঁতস্যাঁতে কেন। জল থাকলেও সেটা বাইরে ছিল, ঘরের মধ্যে তো জলের কোনো চিহ্ন নেই, অথচ ঘরের মেঝে এরকম স্যাঁতস্যাঁতে কেন? সুশীল ভাবনায় তখন ডুবে। হঠাৎই ঘরের মাঝখানে থাকা সেই কুয়োর জল কুয়োকে ছাপিয়ে ঘরের মেঝে ভরতে শুরু করলো। জল ধীরে ধীরে কোমর, তারপর বুক, তারপর নাক অব্দি চলে এলো। যেন নিমেষের মধ্যেই সম্পূর্ণ ঘর জলপূর্ণ হয়ে যেতে শুরু করলো। সুশীল ও কুমার মিলি ওরা 3জনে প্রাণপণে পাতাল গহ্বর থেকে বেরোনোর চেষ্টা শুরু করল। ওরা 3জনে পাতাল গহ্বরের বেশি দূর যায়, তাই ওরা দ্রুত সেই ঘর থেকে বাইরে বেরোনোর রাস্তা ধরল। সেই ঘরের দরজা কিছুক্ষণ পর ধীরে ধীরে বন্ধ হবার গতি নিয়েছে। সুশীল, কুমার ও মিলি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। দরজার দিকে এগিয়ে আসতে লাগলো তারা। ওদিকে জাকির হোসেন, সনদ ও বিল্লু তারা নিজেদের লোভের বশে এখনো পর্যন্ত অনেকটাই দূরে রয়েছে। সুশীল, কুমার ও মিলি ওরা 3জনে সেই ঘর থেকে কোনো রকম বের হতেই ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। তখনই শোনা গেল যেন পুরনো কোনো রাজাদের পোষা বেতাল অট্ট হাসি হাসছে। কি ভয়ঙ্কর সে হাসি! শুনলে গায়ে রক্ত হিম হয়ে আসে, হাত পা অবশ হয়ে আসে। বনের মধ্যে ঘন অন্ধকার ঘনিয়ে এসেছে তখন। উদ্ভ্রান্ত মস্তিষ্কে ওদের মাথায় তখনও পুরো ব্যাপারটা ঢোকেনি। এতক্ষণে জলের মধ্যে হাবুডুবু খেয়ে ওরা 3জনে মারা পড়েছে। এই দরজা বন্ধ হওয়ায় রত্নভাণ্ডারের সাথে ওদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ঘরে ছাদ পর্যন্ত জলে ভরে গিয়েছে এতক্ষণ। সেখানে মানুষ কতক্ষণ থাকতে পারে?
কোথায় অন্ধকার পাতালপুরীতে পুরাকালের রত্নভাণ্ডার, আর সেই রত্নভাণ্ডার অসাধারণ উপায়ে সুরক্ষিত, এমন কৌশলে যা একালের হঠাৎ কেউ মাথায় আনতে পারবে না। আমরা কেউ এই ভয়ঙ্কর সত্যিটা জানতাম না। এক ভয়ঙ্কর সত্যি, অলৌকিক সত্যি। এই রত্নভাণ্ডারের প্রহরী কে জানিস? স্বয়ং ভারত মহাসাগর। এই মহাসাগর প্রাচীন সাম্রাজ্যের অদৃশ্য এক প্রহরী। কেউ কোনোদিন এই রত্নভাণ্ডার থেকে কিচ্ছু নিতে পারবে না। এই মন্দিরের সম্পদ থেকে একখানি নুড়ি পাথরও নিতে পারবে না। এই হলো আমাদের আসল রত্নপুরী। এই বিশাল সমুদ্রের মধ্যে এক ছোট্ট সাম্রাজ্য। সুশীল কুমার ও মিলি কলকাতায় ফিরেছে। যা ঘটেছে এর পরের ইতিহাস সংক্ষিপ্ত। সেখানে পরের দিনই থাই ক্যাপ্টেন জাহাজ নিয়ে এসেছিল। তার জাহাজে করে সবাই ফিরল থাইল্যান্ড। সেখান থেকে প্লেনে করেই কলকাতা। থাইল্যান্ডে এক জহুরির দোকানে সেই পাথরগুলো দেখাতেই দোকানদার বলেছিল এ খুব দামি পাথর, বহু বছর ধরে কোনো জায়গায় চাপা পড়েছিল। সে পাথরগুলো কিনে নিতে চায়। পাথরের পরিবর্তে সুশীল 1,20,000 টাকা পেল। সেই টাকা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ হল। টাকার অঙ্কের দিক থেকে যে খুব বেশি তা নয়, তবে অভিজ্ঞতার দিক থেকে অনেক। গত রাতে গ্রামের বাড়িতে নিশ্চিন্ত হয়ে শুয়ে সুশীলের মনে জাগে মহাসমুদ্র পাড়ে সেই প্রাচীন সাম্রাজ্যে অরণাবৃত ধ্বংসস্তূপ, তাঁবুতে সেই রাতে দেখা সেই অদ্ভুত স্বপ্ন, জীবনের গভীর রহস্যের কথা ভেবে তখন সে অবাক হয়ে যায়। আজকের মতো গপ্পটপের সময় শেষ। আজকে শুনলেন তন্ময় দাসের কলমে রত্নপুরের অভিশাপ। আগামী সপ্তাহে আরো একটি নতুন গল্প নিয়ে হাজির হব ঠিক রবিবার রাত্রি 8। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। এই গল্পের সমস্ত রকম সত্য সংরক্ষণ, কোনো রকম বায়োরেসি হলে তার বিরুদ্ধে আইনি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দেখা হচ্ছে আগামী রবিবার। শুভরাত্রি।